উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছাকাছি, যেখানে গঙ্গা নদী তার অসীম প্রবাহে মাটির গন্ধ আর হাজার লক্ষ মানুষের পাপ নিজের শরীরে মিশিয়ে নেয়, সেখানে একটা ছোট ধুলায় ধূসর গ্রামে 1950-এর দশকের মাঝামাঝি জন্ম নেয় একটা ছেলে। তার নাম রাম নিরঞ্জন কোল। কোল জাতিগোষ্ঠীর লোক সে, একটা আদিবাসী সদৃশ অনগ্রসর সম্প্রদায়, যাদের জীবনযাপন ছিল মাটির সাথে লড়াই করে বেঁচে থাকা। তার বাবা ছিলেন একটা ছোটোখাটো কৃষক, যিনি ধানের ক্ষেতে দিন কাটাতেন, আর মা ছিলেন গৃহিণী, যিনি গ্রামের অন্যান্য মহিলাদের সাথে গল্প করে সময় কাটাতেন। রান্নাবান্না আর ক্ষেতখামারি করেই তিনি নিজের সন্তানকে বড় করছিলেন। রামনিরঞ্জন ছোটবেলা থেকেই ছিল একটু আলাদা ধাঁচের। অন্য ছেলেরা যখন খেলাধুলায় মেতে উঠত, সে বসে থাকত গঙ্গার ধারে, পানির প্রবাহ দেখত, মনে মনে কী সব যেন ভাবত। খুব একটা সাধারণ ছিল না সে। তার চোখে ছিল এক গভীর কৌতূহল, যেন সে জানতে চাইত পৃথিবীতে একই রক্তমাংসের মানুষদের মধ্যে কেন কিছু লোক রাজা হয় আর কিছু লোক আজীবন গোলাম থেকে যায়। গ্রামের পুরনো সাধু সন্তদের কাছে সে শুনত বিভিন্ন লোকজ গল্প, কালো জাদু, তান্ত্রিকতা, মানুষের শক্তি গিলে নেওয়ার রহস্য সহ এটা সেটা। এক বুড়ো সাধুর কাছ থেকে সে জেনেছিল মানুষের আছে অপার শক্তি, আর এই শক্তি লুকিয়ে আছে মানুষের নিজের ভিতরেই। যদি তুমি সেই শক্তি গ্রহণ করতে পারো, তাহলে তুমি দেবতা হয়ে উঠবে। এই কথাগুলো তার মনে গেঁথে গেল। স্কুলে সে পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু তার মনে ছিল একটা অদ্ভুত অহংকার। আমি সাধারণ নই, বন্ধুদেরকে বলতো সে। আরও বলতো, আমি রাজা হব, পৃথিবীর সব মানুষের রাজা আমি। এভাবেই একটা স্বাভাবিক অথচ অস্বাভাবিক শিশুর বেড়ে ওঠাটা বেশ স্বাভাবিক মনে হলেও ঠিক স্বাভাবিক ছিল না ঘটনাক্রম। 1970-এর দশকে সদ্য কৈশোর থেকে যৌবনে পদার্পণ করা রামনিরঞ্জন একটা সাধারণ চাকরি পায়। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ক্লার্কের চাকরি। দিনরাত কাগজপত্র নিয়ে কাজ করত সে। বিয়ে করল একটা স্থানীয় মেয়েকে, যে পরে গ্রামের রাজনীতিতে জড়িয়ে পড়ে। তাদের ছেলে মেয়ে হয়। বাইরে থেকে দেখলে সে একটা সাধারণ পরিবারের পিতা, কিন্তু রাত নামলে তার ভিতরের অন্ধকার জেগে উঠত। সে গোপনে অদ্ভুত সব বই কিনত বাজার থেকে, তান্ত্রিক গ্রন্থ, তাবিজ কবজ, এসব বই, যেগুলোতে লেখা থাকতো যে উচ্চবর্ণের মানুষের মস্তিষ্কে লুকিয়ে আছে জ্ঞানের সারবস্তু। যদি তুমি সেই মস্তিষ্ক খাও, তাহলে সেই জ্ঞান তোমার হবে। এমনটাই লেখা ছিল একটা সস্তা বইয়ে। রামনিরঞ্জনের মনে এটা গভীরভাবে দাগ কেটেছিল। সে বিশ্বাস করতে শুরু করে এইসব বইয়ে লেখা নির্দেশগুলো পালন করলে সেও রাজা হয়ে উঠতে পারবে। সে নিজেকে রাজা কোলান্ডার বলে ডাকতে শুরু করলো, যেন সে একটা রাজা যার কোনো সীমা নেই। তার ফার্ম হাউসে, যেখানে সে শুয়োর পালত, সেখানেই সে বইয়ের পড়া গোপন রীতিগুলো পালন করতে শুরু করে। রাতে একা বসে জপ করত, নানা রকম ক্রিয়া করত, আর সবাইকে বলতো, আমি শক্তি গ্রহণ করব, আমি অপরাজয় হব, কারণ আমি হলাম রাজা কোলান্দার। সে নিজের নাম পাল্টে এফিডেভিট করে রেখেছিল রাজা কোলান্দার। নিজের স্ত্রীর নাম পাল্টে রেখেছিল ফুলন দেবী। তার 3 সন্তান হয়। বড় 2 ছেলের নাম রাখে সে আদালত ও জামানত। তার মেয়ের নাম রাখে আন্দোলন। মানসিক বিকারগ্রস্ত এই লোক সত্যিই নিজেকে রাজা মনে করত। সে ভাবত সে যে কাউকে সাজা দিতে পারে এবং সে সত্যিকারের রাজা। তার আদালতে সে যে কাউকে হত্যার শাস্তি দিতে পারে। এই সময়ে তার জীবনে প্রথম অপরাধের ছোবল পড়ে। গ্রামের লোকেরা বলতো, রামনিরঞ্জন রাতে অদ্ভুত কাজ করে। তার চোখে একটা ভয়ঙ্কর আলো জ্বলতে থাকে, যেন আগুন ধরে গেছে। কিন্তু কেউ জানতো না তার বিশ্বাসটা ধীরে ধীরে একটা দানবে পরিণত হচ্ছে। 1990-এর দশকের শেষের দিকে রাজা কোলান্ডারের বিশ্বাসটা বাস্তব রূপ নেয়। তার প্রথম শিকার ছিল একটা স্থানীয় ব্যবসায়ী, যাকে সে লোভ দেখিয়ে ডেকে আনে। সে লোভ দেখায় বলে, আমি তোমাকে পার্টনার বানাবো, আমার সাথে ব্যবসা করো, তুমি যা ইনভেস্ট করবে টাকা দ্বিগুণ হয়ে যাবে।
এসব আবোল তাবোল বলে সে তাকে তার ফার্ম হাউসে নিয়ে যায়। রাতের অন্ধকারে যখন চাঁদের আলো তার শুয়োরের খামারে পড়ছে, সে সেই ব্যবসায়ীর গলা টিপে ধরে। প্রথমে ভিকটিম কিছুই বুঝতে পারেনি, কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু রাজা কোলান্দারের শরীরে আসরিক শক্তি, এটা তোমার শক্তি, আমাকে দাও, ফিসফিস করে বলে সে মাথা কেটে ফেলে। তারপর সে ভিকটিমের মাথার হাড় ভেঙে ভেতর থেকে থকথকে মস্তিষ্ক বের করে একটা হাঁড়িতে সিদ্ধ করে। গরম স্যুপ পান করতে করতে তার মনে হয়, হ্যাঁ, এটা কাজ করছে, আমার বুদ্ধি বাড়ছে। এরপরে সে লাশের বাকি অংশগুলো মাটিতে পুঁতে দেয় আর খুলিটা লুকিয়ে রাখে তার গোপন কক্ষে। এই প্রথম খুনটা তার কাছে ছিল একটা বিশাল অ্যাডভেঞ্চার, যেন সে তার রাজত্বের প্রথম বিজয় পেয়ে গেছে। ধীরে ধীরে খুনের সংখ্যা বাড়তে থাকে। সে বুদ্ধিমান ও শিক্ষিত মানুষদের সাথে বন্ধুত্ব করতে শুরু করে, যাদের মাথা ওর চাইতে ভালো। তাদের সাথে সে মিশে বন্ধুত্ব করত। এরপর ওদের লোভ দেখিয়ে ডেকে নিয়ে আসে সে ফার্ম হাউসে। কখনো গাড়ি চুরির ব্যবসা, কখনো টাকার প্রলোভন, এভাবেই সে টোপ ফেলত। প্রত্যেক খুনের পর সে তার ডায়েরিতে ভিকটিমের নাম লিখত। এরপর পাশে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে লিখত, আজ একটা বুদ্ধিমান মানুষের মস্তিষ্ক খেলাম, শক্তি অনুভব করছি, এই শক্তি আমার শরীরে প্রবেশ করেছে, আমি আরও শক্তিশালী হচ্ছি। তার ডায়েরিটা ছিল তার অপরাধের সাক্ষী, ঠান্ডা নির্লিপ্ত হাতের লেখায় ভর্তি। অনেকগুলো নামের পাশে ক্রস চিহ্ন, বোঝাই যায় এই হতভাগ্য মানুষগুলোকে সে মেরে মস্তিষ্কের স্যুপ খেয়ে ফেলেছে। এভাবে কিছু বছর যাওয়ার পর গ্রামের লোকেরা সন্দেহ করতে শুরু করে। সবার মনে একই প্রশ্ন, কেন এত লোক নিখোঁজ হচ্ছে? পুলিশের কাছে অনেকগুলো মিসিং কমপ্লেন আসতে শুরু করলে পুলিশও এই কেস সলভ করার জন্য সিরিয়াস হয়। কিন্তু পুলিশ প্রথমেই কোলান্দারকে ধরতে পারেনি, আন্দাজও করতে পারেনি সে কী করছে। কোলান্দারের প্রভাব ছিল তার স্ত্রীর রাজনৈতিক সংযোগ, সাথে তার নিজের ভয়ঙ্কর খ্যাতি। সে হাসত এবং বলতো, আমি রাজা, কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। এরপর সে আবারও পাগলের মতো হাসত। এ হাসির অর্থ কেউ বুঝতে পারেনি। সে ধীরে ধীরে অনেকগুলো মানুষকে একই কায়দায় খুন করে ফেলে। 2000 সালের মধ্যে কোলান্দারের খুনের সংখ্যা 10-এর উপরে পৌঁছে যায়। তার শিকার ছিল বিভিন্ন শ্রেণীর মানুষ, যেমন ব্যবসায়ী, সাধারণ মানুষ যারা তার অবৈধ ব্যবসা নিয়ে প্রশ্ন তোলে, তারা সবাইকে সে খুন করে ফেলত। প্রত্যেক খুনের পদ্ধতি ছিল একই, শুরুতে বন্ধুত্ব, এরপর লোভ দেখানো, অপহরণ, খুন, মাথা কেটে স্যুপ খাওয়া, এরপর লাশ টুকরো করে বিভিন্ন স্থানে পুঁতে রাখা। তার ফার্ম হাউসটা হয়ে উঠল একটা গোপন কবরস্থান। ফার্ম হাউসে শুধু পুঁতে রাখত ভিকটিমের মাথার খুলিটা, তবে পুঁতে রাখার আগে খুলিতে রং করে রাখত। কোনটা কার মাথা এটা চেনার জন্যই এই ব্যবস্থা। এসব কাজে তার বোন জামাই বক্ষরাজ কোল সহযোগী হয়ে ওঠে। তারা দুজনে মিলে খুনের পরিকল্পনা করতে শুরু করে। কোলান্দারের মনে ছিল এক অদ্ভুত শান্তি, যেন এটাই তার ধর্ম। সে সবার সামনেই তখন চিৎকার করে বলতো, আমি দেবতা হচ্ছি, আমি হয়ে যাচ্ছি সবচেয়ে মহান। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন হলে গৃহস্থেরও একটা দিন আসে। কোলান্দারেরও একই দশা হলো, সেও একটা ভুল করে বসলো। 2000 সাল, সাংবাদিক ধীরেন্দ্র সিং কোলান্দারের অবৈধ গাড়ি ব্যবসা নিয়ে রিপোর্ট করতে চেয়েছিল। সে কোলান্দারের অদ্ভুত কথাবার্তার উৎস খোঁজার জন্য গোয়েন্দাগিরি শুরু করেছিল। কোলান্দার এই ব্যাপারটা জানতে পারার সাথে সাথে তাকে ডেকে পাঠায় সেই ফার্ম হাউস নামের জল্লাদখানায়। ধীরেন্দ্র সিং যথারীতি সেই ফার্ম হাউসে গিয়ে উপস্থিত হন। রাতের অন্ধকারে ফার্ম হাউসে পৌঁছাতেই রাজা কোলান্দার ইন্টারভিউ দিতে শুরু করে। কথা শুরু হয়, কিন্তু হঠাৎ একটা বুলেট এসে লাগে ধীরেন্দ্রের মাথায়। ওখানে স্পট ডেড ধীরেন্দ্র। হাসতে হাসতে পিস্তল হাতে বের হয়ে আসে আততায়ী। সে আর কেউ নয়, কোলান্দারের বোন জামাই বক্ষরাজ। সে খুন করলেও ধীরেন্দ্রের মাথাটা কেটেছিল কোলান্দারই। চিৎকার করে বলেছিল, তোর জ্ঞান আমার চাই, তোর বুদ্ধি আমার চাই, বলেই সেই মাথা কেটে লাশ মধ্যপ্রদেশের একটা পুকুরে ফেলে দেয়। অবশ্য ফেলে দেওয়ার আগে স্যুপ বানিয়ে খেয়ে ফেলে মস্তিষ্কটা। এই খুনটা ছিল তার বড় ভুল।
ধীরেন্দ্রর পরিবার পুলিশের কাছে যায়। এর আগেও অনেকগুলো মিসিং কেস ছিল পুলিশের খাতায়, কোনোভাবেই কোনো হিসাব মিলছিল না। এবার পুলিশ সব মিসিং লিঙ্ক জোড়া দিয়ে তদন্ত শুরু করে, ধরা পড়ে। শেষবার ধীরেন্দ্র গিয়েছিল কোলান্দারের ফার্ম হাউসে। ব্যাস, কোলান্দারকে গ্রেপ্তার করা হয়, কিন্তু জিজ্ঞাসাবাদে কিছুই বের হয় না। শুধুমাত্র একটা সন্দেহের বশে তো কাউকে জিজ্ঞাসাবাদ করা যায় না। তবে কোলান্দার সহজেই কিছু স্বীকার করেনি। সে ওখানে পুলিশকে ম্যানিপুলেট করা শুরু করে। সে পুলিশের কাছে এক বাটি ডাল চায়, রান্না করা ডাল। শর্ত দেয় এই ডালও নিজেই রান্না করবে। পুলিশও ওর শর্তে মেনে নেয়। অদ্ভুত উপায়ে সেই থানায় বসেই সেই স্পেশাল ডাল রান্না করে। তবে এবার ডালের ভেতর সে মস্তিষ্ক দিতে পারেনি। তবুও সে তৃপ্তি সহকারে সেই ডাল খায়। এরপর সে জানায় সে পুলিশকে তার সাম্রাজ্যে নিয়ে যাবে, কারণ সে তো একজন রাজা। এমনই সব ভিমরি খাওয়া কথাবার্তা শুনে পুলিশও অবাক হয়, কিন্তু কিছু করার নাই, ওকে তো ধরতে হবে। এজন্য ওর সাথে করেই পুলিশ রেড দেয় তার ফার্ম হাউসে। আর সেখানে একটা খাটের নিচে খুঁজে পায় একটা লাল ডায়েরি। ডায়েরির উপর লেখা রাজার ডায়েরি। সেটা খুলতেই বের হয়ে আসে সব কজন ভিকটিমের নাম। সবার নিচে লেখা ধীরেন্দ্র সিং, সেটাও লাল দাগ দিয়ে কাটা। কোলান্দারকে তেমন কোনো টর্চারও করতে হয়নি, সে নিজেই দেখিয়ে দেয় সব কিছু। সেদিন তার ফার্ম হাউসে রেড দিয়ে 14টা মাথার খুলি, রক্তের দাগ আর সেই ডায়েরি পাওয়া যায়। ডায়েরিতে শেষ লাইনে লেখা ছিল, ধীরেন্দ্র সিংয়ের মস্তিষ্ক খেলাম, সাল 2000, আমার অনেক শক্তি বেড়েছে। মুহূর্তেই যেন পুরো ভারতে আগুন লেগে যায়। সারা দেশে হইচই পড়ে গেল। মিডিয়ায় সাংবাদিকদের রিপোর্ট ভেসে এলো, মানুষ খেকো রাজা, ক্যানিবাল কিলার। সেই একই সময় আরেকটা খুন হয়েছিল, মনোজ কুমার সিং এবং রবি শ্রীবাস্তব। লখনৌ থেকে দুজনে নিখোঁজ হয়। কোলান্ডার তাদের গাড়ি লুট করে খুন করে। দুজনের লাশ শঙ্করগড় জঙ্গলে পাওয়া যায়। অবশ্যই লাশ দুটো ছিল মাথাহীন। এদিকে কোলান্দারের বাড়ি থেকে মনোজের কোট উদ্ধার হয়। তদন্তে প্রমাণিত হয় যে কোলান্ডার এবং বক্ষরাজ এই 2 খুনের জন্যও দায়ী। পুলিশ অফিসাররা শিউরে ওঠে কোলান্দারের সেই ডায়েরি পড়ে। জিজ্ঞাসাবাদে সে শান্তভাবে বলে, হ্যাঁ, আমি ওদের মস্তিষ্ক খেয়েছি, এটা আমাকে শক্তি দেয়। বিচার চলে বছরের পর বছর। 2012 সালে ধীরেন্দ্র মার্ডার কেসে কোলান্দারের যাবজ্জীবন জেল হয়। কোর্ট কোলান্দারের সম্পর্কে বলেছিল রেয়ারেস্ট অফ রেয়ার। 2025 সালে মনোজ রবি মার্ডার কেসে ওর আবার যাবজ্জীবন সাজা হয়। সে রায় শুনে কোর্টরুমে হেসে বলেছিল, আমি হলাম রাজা, এই জেল আমাকে আটকাতে পারবে না। আজও জেলখানায় জীবিত আছে রাজা কোলান্দার। তার জীবনের গল্প নেটফ্লিক্সে ইন্ডিয়ার প্রেডেটর নামে প্রচারিত হয়েছে। তার ডায়েরি মতে সে 14 জনকে খুন করে মস্তিষ্কের স্যুপ বানিয়ে খেয়েছে। পুলিশ মনে করে এই সংখ্যা 20-এর বেশি। হয়তো শীঘ্রই তার 24 বছরের জেল জীবন শেষ হবে। এরপর কী হবে কে জানে।